শুরুতেই ভয়ঙ্কর সংবাদ, এইলাত বন্দরে ড্রোন দিয়ে হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। এদিকে ধ্বংসের মুখে ইসরায়েল। হিজবুল্লাহ এখনও নিজেকে নিয়ন্ত্রণ করছে, দেরি হওয়ার আগে ব্যবস্থা নিতে হবে ইরানের আহ্বান। আরো জানিয়ে দেব, হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধের নির্দেশ নেতানিয়াহুর। এদিকে পরমাণু নীতি বদলালো রাশিয়া, পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ। তাইওয়ান প্রণালীতে এই প্রথম যুদ্ধ জাহাজ পাঠালো জাপান। সর্বশেষ জানিয়ে দেব, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার তরুণ নেতাদের নিয়ে যে নতুন উদ্যোগ নিল যুক্তরাষ্ট্র। এইলাত বন্দরে ড্রোন দিয়ে হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের এইলাত বন্দর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে যে বর্বরতা চালাচ্ছে তার প্রতিশোধ হিসেবে ইরাকি যোদ্ধারা এই হামলা চালায়। ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের জোট জানিয়েছে তারা এই এইলাত বন্দরে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় হামলার পর এইলাত বন্দর এলাকায় ধোঁয়া উঠছে। ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে ড্রোন হামলায় 2 জন বর্ষত স্থাপনাকারী আহত হয়েছে। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী দাবি করেছে ইসরায়েলি যোদ্ধারা 2টি ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করে, তবে একটি ড্রোন আঘাত আনতে পারলেও অন্যটি ভূপাতিত করা হয়েছে। দখলদার সেনারা বলেছে ইরাকের হুমকি সম্পর্কে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গতকাল ইরাকি প্রতিরোধ যোদ্ধারা একই দিন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে 5টি সামরিক অভিযান চালিয়েছে। শারিফ বিমান ঘাঁটি সহ 2টি স্থাপনায় সরাসরি ড্রোন দিয়ে হামলা চালায় তারা। গত 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করার পর থেকে এ পর্যন্ত ইরাকি যোদ্ধারা বহু ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে। হিজবুল্লাহ এখনও নিজেকে নিয়ন্ত্রণ করছে, দেরি হওয়ার আগে ব্যবস্থা নিতে ইরানের আহ্বান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের কৌশল বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন নিজেদের রক্ষা করার সক্ষমতা হিজবুল্লাহর রয়েছে। হিজবুল্লাহ এখনো পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করেছে। হিজবুল্লাহর সংযমের অবস্থা থেকে সরে আসার আগেই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হস্তক্ষেপ করা, কারণ দেরি হয়ে গেলে পরিস্থিতি আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। মার্কিন টিভি চ্যানেল সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। ইরান কি ইহুদিবাদী ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যে যুদ্ধে নিজেকে পুরোপুরি জড়াবে, এমন এক প্রশ্নের উত্তরে জাওয়াদ জরিফ বলেছেন গত 11 মাসে বিশ্বের সবাই দেখেছে ইসরায়েল অন্যদিকে যুদ্ধ টেনে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে, কারণ তারা পরাজয়ে থাকার দাবি ও বিভ্রাটের অবসান ঘটিয়েছে। তিনি আরো বলেছেন ইহুদিবাদী ভেবেছিল সহিংসতা, বর্বরতা, যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের মাধ্যমে তারা নিজেকে পরাজয় হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে। তারা আরও ভেবেছিল যে আমেরিকা সহ অন্যদিকে যুদ্ধ টেনে এনে পরিস্থিতি পরিবর্তন ঘটাতে পারবে। অন্যদিকে সংযম পরিদর্শন করলেও ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন জারিফ। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে যুদ্ধের বিস্তার জড়ানো আরও কঠিন হয়ে যেতে পারে বলেই অনেকেই ধারণা করছেন। তাই ইসরায়েলের পক্ষ থেকে যে উত্তেজনা ছড়ানো হচ্ছে তা বন্ধ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে জরুরিভাবে শান্তিপূর্ণ সম্পর্কে জড়ানো উচিত। তেহরানের সাবেক শীর্ষ রাজনৈতিক নেতাকে হত্যার পর ইসলামী প্রজাতন্ত্র ইরান চরম আত্মসংযম দেখিয়ে বলে মন্তব্য করেছেন ইরানের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী। হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধের নির্দেশ নেতানিয়াহুর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ করতে নিজেদের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার নেতানিয়াহুর সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহুর সদর দপ্তর আরও জানিয়েছে বুধবার রাতে যুদ্ধবিরতির যে আহ্বান পশ্চিমা মিত্ররা জানিয়েছেন তাতে সাড়া দেননি নেতানিয়াহু। আন্তর্জাতিক 12 মিত্রদের দেওয়া বিবৃতির প্রস্তাবের প্রক্রিয়ায় নেতানিয়াহুর কার্যালয় বলেছে যুদ্ধবিরতির খবর সত্য নয়। এটি একটি মার্কিন ফ্যাসিবাদী প্রস্তাব যার প্রতি প্রধানমন্ত্রী সাড়া দেননি। এছাড়া লড়াইকে মাধ্যম পর্যায়ে করার অনুমোদিত নির্দেশনার খবরটিও সত্য নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় আরো জানিয়েছে এর আগে পরিস্থিতি পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী আইডিএফ-কে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়াও যুদ্ধের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে বলছে নেতানিয়াহু। খবর বিবিসি। পরমাণু নীতি বদলালো রাশিয়া, পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ।
ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার পরমাণু নীতিতে পরিবর্তন আনার কথা জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, পরমাণু শক্তিধর কোনো দেশ পরমাণু শক্তি নেই এমন দেশকে সাহায্য করলে তা যৌথ আক্রমণ বলে ধরে নেবে রাশিয়া। পুতিনের এই সিদ্ধান্ত রাশিয়ার পারমাণবিক হামলার রাস্তা প্রস্তুত করবে বলে মনে করছে বিশ্লেষকরা। রাশিয়ার পরমাণু কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে কোনো পরমাণু শক্তিহীন দেশ আক্রমণ চালালে তা একরকম, কিন্তু সেই দেশ যদি পরমাণু বৈধধর শক্তি দেশ না হয় তাহলে পরিস্থিতি খারাপ হবে বলে হুঁশিয়ারি করেছেন ভ্লাদিমির পুতিন। তাহলে রাশিয়া বিষয়টিকে যৌথ আক্রমণ হিসেবে ধরে নেবে এবং তা মোকাবেলা করবে। পুতিনের এই বক্তব্য চিন্তার ভাঁজ ফেলেছে পশ্চিমা বিশ্বের কপালে। ইউক্রেন সাহায্যকারী দেশগুলোর কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চাইলে যেন তারা রাশিয়াকেও ভিতরে আক্রমণ করতে পারে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি বলেছেন, ইউক্রেনের পারমাণবিক চুল্লিতে হামলার ছক করছে রাশিয়া, যেখানেই হোক তা আটকানো প্রয়োজন। পুতিন জানিয়েছে, 1999 সালে বেলারুশের সঙ্গে রাশিয়ার বিশেষ চুক্তি ছিল। বেলারুশ রাশিয়ার কাছে বন্ধু। বেলারুশে কোনো ধরনের আক্রমণ হলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বেলারুশ। তারা সরাসরি ইউক্রেনে সেনা পাঠালেও রুশ সেনাদের জন্য তারা রাস্তা খুলে দিয়েছে। পুতিন জানিয়েছেন, বেলারুশের আকাশ ব্যবহার করে ইউক্রেন রাশিয়া ক্ষেপণাস্ত্র ছড়ছে, যুদ্ধ বিমান পাঠাচ্ছে। এমনটি আর হতে দেওয়া হবে না। সরাসরি পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পরমাণু অস্ত্র এতদিন ধরে রাশিয়ার জনগণকে সম্ভাব্য আক্রমণের হাত থেকে সুরক্ষা দিয়েছে। রাশিয়ার হাতে পরমাণু অস্ত্র আছে এই কথা জেনে বহু দেশ আক্রমণ করেনি। বর্তমান সময়ে যুদ্ধের কৌশল বদলেছে, রাশিয়াও নিজেদের লড়াইয়ের কৌশল বদলেছে। তবে দেশের মানুষকে নিরাপদে রাখতে সর্বশেষ হাতিয়ার পরমাণু অস্ত্র। আর কোনো উপায় না হলে রাশিয়া এই অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে। তাইওয়ান প্রণালীতে এই প্রথম যুদ্ধজাহাজ পাঠালো জাপান। তাইওয়ান প্রণালীতে প্রথমবারের মতো যুদ্ধজাহাজ পাঠিয়েছে জাপান। গতকাল বুধবার দেশটির ম্যারিটাইম চিফ ডিফেন্স ফোর্সের একটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালী অতিক্রম করে। জাপানের মিডিয়া জানিয়েছে, তাইওয়ান প্রণালীতে টহল দেওয়ার জন্য একটি যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। চীন দাবি করে এটি তাদের এলাকা। বিষয়টি চীনের সঙ্গে জাপানের সম্পর্ক আরও শীতল করে দিতে পারে। জাপানের দুটি দ্বীপের কাছে চীন এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানোর পরে জাপান তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠালো। জাপানের সংবাদ মাধ্যম ইগো টাইমস সরকারি অফিসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, টোকিও আসলে চীনকে স্পষ্ট বার্তা দিতে চাইছে, সেজন্য এই প্রথমবার তাইওয়ান প্রণালীতে একটি যুদ্ধজাহাজ পাঠালো জাপান। একই দিনে চীন জানিয়েছে, তারা প্রশান্ত মহাসাগর এলাকায় ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে। বুধবার সকালে জাপানের যুদ্ধজাহাজ পূর্ব চীন সাগর থেকে যাত্রা শুরু করে 10 ঘন্টা পরে তা গন্তব্যে পৌঁছায় বলে জানিয়েছে জাপানের সংবাদ মাধ্যম। রিপোর্ট অনুসারে জাপানের সঙ্গে ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নৌবাহিনীর যুদ্ধজাহাজ। গত সপ্তাহে প্রথমবার চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার তাইওয়ান থেকে জাপানের দুটি দ্বীপের কাছে চলে যায়। তার সাথে ছিল দুটি কন্টেইনার। সূত্র উদ্ধৃতি করে সংবাদ মাধ্যম রিপোর্টে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই যুদ্ধজাহাজকে তাইওয়ান প্রণালীতে যাওয়ার নির্দেশ দেন, কারণ তার মতে জাপানের এলাকায় চীন অনুপ্রবেশ করেছে। তার কোনো জবাব না দিলে চীন আরও আগ্রাসী মনোভাব দেখাবে। তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধজাহাজ পাঠানোর বিষয় নিয়ে কিছু জানায়নি। চীন বরাবর দাবি করেছে, তারা তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রোববার চীনের একীকরণের কথা বলেছেন। বেইজিং মনে করে তাইওয়ান চীনের অংশ। তারা দাবি করে এই প্রণালীর জলের উপরও তাদের অধিকার রয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেক দেশেরই মত ছিল, তাইওয়ান প্রণালীতে টহল দেওয়ার সাধারণ ঘটনা। জলপথ ব্যবহারের স্বাধীনতা সব দেশেরই আছে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার তরুণ নেতাদের নিয়ে যে নতুন উদ্যোগ নিল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের তরুণ নেতাদের নিয়ে একটি নতুন উদ্যোগ নিল মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর চালু করা এই উদ্যোগের নাম ইয়াং সাউথ এশিয়ান লিডারশিপ। অর্থনৈতিক সুবিধা, পরিবেশগত পূর্ণ জাগরণ, নাগরিক অংশগ্রহণ সহ নানা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কাজ করবে এই প্ল্যাটফর্ম। বুধবার মার্কিন সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সাউথ এশিয়ান লিডারশিপ নামের একটি প্ল্যাটফর্ম চালু করেছে যুক্তরাষ্ট্রের জনকূটনীতিক বিষয়ক ভারপ্রাপ্ত সেক্রেটারি এবং দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রনীতি ডোনাল্ড লু।
প্ল্যাটফর্মটি বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার তরুণদের নিয়ে কাজ করবে। মার্কিন সদর দপ্তরের এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দক্ষিণ এশিয়ায় 420 বিলিয়নেরও বেশি তরুণের বসবাস।